আধুনিক জীবনের প্রায় সবকিছুর পেছনে একটি গোপন শক্তি লুকিয়ে আছে। এটি এমন একটি শক্তি যা আপনার হাতে থাকা স্মার্টফোনের ভাইব্রেশন মোটর থেকে শুরু করে এর উজ্জ্বল স্ক্রিন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে। আপনি যে ইলেকট্রিক গাড়িতে চড়ে পরিবেশ বাঁচানোর কথা ভাবেন, তার শক্তিশালী মোটরও এই উপাদান ছাড়া অচল। এমনকি সবুজ শক্তি উৎপাদনকারী উইন্ড টারবাইন বা আকাশ শাসনকারী F-35 যুদ্ধবিমানের মতো আধুনিক প্রযুক্তির হৃদস্পন্দনও একই গোপন উপাদানের উপর নির্ভরশীল। এই উপাদানগুলোর নাম রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা। এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এবং অদৃশ্য অস্ত্র। আর এই অস্ত্রের সরবরাহের প্রায় 90% নিয়ন্ত্রণ করে একমাত্র দেশ চীন। ভাবুন, যদি হঠাৎ চীন এই উপাদানগুলোর রপ্তানি বন্ধ করে দেয় তাহলে কি হবে? আমেরিকা ও ইউরোপের সবুজ শক্তির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে পড়বে। অ্যাপল, টেসলা, টয়োটার মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাবে। এমনকি পেন্টাগনের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো অকেজো হয়ে পড়বে। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, এটি এক বাস্তব এবং চলমান অদৃশ্য যুদ্ধের গল্প। এই যুদ্ধে একটি দেশ অত্যন্ত পরিকল্পিতভাবে একটি অত্যাবশ্যকীয় সম্পদের ওপর একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছে। এটি পশ্চিমা বিশ্বের একটি মারাত্মক কৌশলগত ভুলের গল্প, যার জন্য তাদের আজ অনুশোচনা করতে হচ্ছে। আজকে আমরা সেই অদৃশ্য যুদ্ধে প্রবেশ করব, জানব রেয়ার আর্থ এলিমেন্টস কি, কেন এটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে চীন এই সম্পদকে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক অস্ত্র হিসাবে রূপায়িত করছে। আপনি যদি রহস্যভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। শুরুতেই একটি ভুল ধারণা দূর করা যাক। রেয়ার আর্থ এলিমেন্টস নামটি বেশ বিভ্রান্তিকর। এই 17টি রাসায়নিক মৌল, যার মধ্যে স্ক্যান্ডিয়াম, ইউট্রিয়াম এবং 15টি ল্যান্থানাইড মৌল রয়েছে, আসলে পৃথিবীতে খুব বিরল নয়। যেমন স্টেডিয়াম নামক একটি মৌল পৃথিবীতে সোনার মতোই সহজলভ্য, তবে নামকরণের পেছনে ঐতিহাসিক কারণ রয়েছে। 18 ও 19 শতকে যখন সুইডেনে এগুলো প্রথম আবিষ্কৃত হয়, তখন এগুলো অক্সাইড আকারে বিরল খনিজের মধ্যে পাওয়া যেত, যা থেকে এদের পৃথক করা ছিল অত্যন্ত কঠিন। তাই বিজ্ঞানীরা এদের নাম দিয়েছিলেন রেয়ার আর্থস। এই মৌলগুলোর আসল শক্তি হচ্ছে এদের অনন্য চৌম্বকীয় এবং আলোক বিচ্ছুরণ ক্ষমতা। একটি সাধারণ পাথরের সাথে সামান্য পরিমাণ নিওডিমিয়াম এবং প্রাজিওডিমিয়াম মেশালে সেটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বকে পরিণত হয়। এই চুম্বক ইলেকট্রিক গাড়ির মোটরকে ছোট, হালকা এবং অত্যন্ত শক্তিশালী করে তোলে। অন্যদিকে টারবিয়াম এবং ইউরোপিয়ামের মতো মৌলগুলো আপনার ফোনের স্ক্রিনকে উজ্জ্বল এবং রঙিন করে তোলে। চীনের উত্থান ও পশ্চিমা বিশ্বের কৌশলগত ভুল। আপনি হয়তো ভাবছেন, এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি সবসময় চীনের হাতে ছিল? উত্তর হলো না। বরং বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে 1980-র দশক পর্যন্ত রেয়ার আর্থ উৎপাদনের অবিসংবাদিত নেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন পাস খনি ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং প্রধান উৎস। তখন চীন ছিল একজন ক্ষুদ্র উৎপাদক মাত্র। কিন্তু দুটি বড় ঘটনা এই চিত্রকে সম্পূর্ণ বদলে দেয়। প্রথমত, পরিবেশগত উদ্বেগ। রেয়ার আর্থ থেকে মৌলগুলোকে আলাদা করার প্রক্রিয়াটি অত্যন্ত বিষাক্ত এবং প্রচুর তেজস্ক্রিয় ও অ্যাসিডিক বর্জ্য তৈরি করে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ছিল চীনের দীর্ঘমেয়াদী কৌশল। 1987 সালে তৎকালীন চীনা নেতা দিং শিয়াপিং একটি যুগান্তকারী মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের আছে তেল আর চীনের আছে রেয়ার আর্থস। পশ্চিমা বিশ্ব তখন এই কথার গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। এই একটি বাক্যই ছিল চীনের আগামী দিনের কৌশলের নীলনকশা। তারা বুঝতে পেরেছিল যে ভবিষ্যতের প্রযুক্তি এই মৌলগুলোর উপর নির্ভরশীল হবে এবং যে এর সরবরাহ শৃঙ্খল নিয়ন্ত্রণ করবে সেই বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে। এরপরই চীন পরিকল্পিতভাবে এই শিল্পে বিনিয়োগ শুরু করে। তারা বহুমুখী এবং আগ্রাসী কৌশল গ্রহণ করে। সস্তা পণ্যের বন্যা বইয়ে দেওয়া। চীন তাদের রাষ্ট্রীয় ভর্তুকি, সস্তা শ্রম এবং পরিবেশগত কঠোর নিয়মকানুনের অনুপস্থিতির সুবিধা নিয়ে অত্যন্ত কম দামে রেয়ার আর্থ উৎপাদন শুরু করে।
এর ফলে আমেরিকা, অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশের পক্ষে সেই দামে প্রতিযোগিতা করা অসম্ভব হয়ে পড়ে। মাউন্টেন পাস খনির মতো প্রতিষ্ঠানগুলো বিপুল লোকসানের মুখে পড়ে এবং 2002 সালে তাদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়। প্রযুক্তিগত আধিপত্য প্রতিষ্ঠা। চীন শুধু খনিজ উত্তোলনই নয়, বরং আকরিক থেকে মৌল পৃথকীকরণ, পরিশোধন এবং চুম্বক সহ অন্যান্য পণ্য তৈরির প্রযুক্তিতেও বিপুল বিনিয়োগ করে। সাপ্লাই চেনের সবচেয়ে লাভজনক অংশ এই প্রক্রিয়াকরণ বা প্রসেসিং তারা নিজেদের হাতে নিয়ে নেয়। আজ চীন বিশ্বের প্রায় 60% রেয়ার আর্থ উত্তোলন করলেও এর প্রক্রিয়াকরণের প্রায় 90 থেকে 95% নিয়ন্ত্রণ করে। জ্ঞানের ভাণ্ডার কুক্ষিগত করা। পশ্চিমা কোম্পানিগুলো যখন উৎপাদন বন্ধ করে দিচ্ছিল, তখন চীন সেই কোম্পানিগুলোর প্রকৌশলী, প্রযুক্তি এবং বৌদ্ধিক সম্পত্তি কিনে নিতে শুরু করে। এর মাধ্যমে তারা কেবল বাজারই দখল করেনি, বরং এই শিল্পের জ্ঞানও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সামরিক ও অর্থনৈতিক দুর্বলতা। এই কৌশলের ফল কি হলো? 1990-এর দশকে যেখানে চীন বিশ্বের রেয়ার আর্থ বাজারের মাত্র 25% নিয়ন্ত্রণ করত, সেখানে 2000-2010 সাল নাগাদ তারা প্রায় 97% বাজারের একচ্ছত্র আধিপতি হয়ে বসে পড়ে। এই একচ্ছত্র আধিপত্যকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে দ্বিধা করেনি। 2010 সালের সেপ্টেম্বরে জাপান ও চীনের মধ্যে সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে উত্তেজনা দেখা দেয়। তখন চীন সামরিক পদক্ষেপ না নিয়ে গোপনে জাপানের রেয়ার আর্থ রপ্তানির উপর একটি অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে জাপানের প্রযুক্তি শিল্পে সুনামির মতো ধাক্কা লাগে। হিতাচির মতো কোম্পানিগুলোর ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন নিয়ে চিন্তায় পড়ে যায় এবং বিশ্বজুড়ে রেয়ার আর্থসের দাম রাতারাতি বহুগুণ বেড়ে যায়। এই ঘটনা পশ্চিমা বিশ্বের চোখ খুলে দেয়। তারা বুঝতে পারে নিজেদের জাতীয় নিরাপত্তার চাবিকাঠি তারা তাদের প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হাতে তুলে দিয়েছে। আজকের দিনে এই নির্ভরতা আরও ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। পেন্টাগনের প্রায় সমস্ত আধুনিক অস্ত্র ব্যবস্থা রেয়ার আর্থসের উপর নির্ভরশীল। একটি F-35 যুদ্ধবিমান তৈরিতে প্রায় 417 কেজি রেয়ার আর্থ উপকরণ লাগে। একটি ভার্জিনিয়া ক্লাস নিউক্লিয়ার সাবমেরিনের সোনার সিস্টেমের জন্য প্রায় 4000 কেজি রেয়ার আর্থ প্রয়োজন। টমহক ক্রুজ মিসাইল এবং জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের গাইডেন্স সিস্টেমে এই মৌলগুলো ব্যবহৃত হয়। যদি চীনের সাথে কোনো বড় ধরনের সামরিক সংহতি বাঁধে, তাহলে আমেরিকা নিজেদের অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে সংকটে পড়বে। সবুজ শক্তি এবং মুক্তির লড়াই। এই নির্ভরতা শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব যে সবুজ প্রযুক্তির দিকে ঝুঁকছে, তার প্রায় সবকিছুই রেয়ার আর্থসের উপর নির্ভরশীল। যেমন ইলেকট্রিক গাড়ির মোটরের শক্তিশালী রেয়ার আর্থ চুম্বক লাগে। প্রতিটা বড় উইন্ড টারবাইনের জেনারেটরে কয়েকশো কেজি রেয়ার আর্থ প্রয়োজন। সুতরাং চীন যদি সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে পশ্চিমা বিশ্বের পক্ষে তাদের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা পূরণ করা অসম্ভব হয়ে পড়বে। 2010 সালের ঘটনার পর আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো তাদের ভুল থেকে শিখতে শুরু করেছে। তারা চীনের একাধিপত্য ভাঙতে একটি বহুমুখী পাল্টা লড়াই শুরু করেছে। নতুন খনি এবং প্রসেসিং প্ল্যান্ট। আমেরিকার মাউন্টেন পাস খনি আবার চালু করা হয়েছে। পেন্টাগন অস্ট্রেলিয়ার লিনাস কর্পোরেশনের সাথে চুক্তি করে টেক্সাসে একটি নতুন প্রসেসিং প্ল্যান্ট তৈরিতে অর্থায়ন করছে। নতুন উৎসের সন্ধান। অস্ট্রেলিয়া, কানাডা, ভিয়েতনাম, ব্রাজিল এবং সুইডেনে নতুন রেয়ার আর্থ মজুদ আবিষ্কৃত হয়েছে। এমনকি গ্রিনল্যান্ডের বরফের নিচেও বিপুল পরিমাণ রেয়ার আর্থ হয়েছে বলে মনে করা হয়। বিকল্প প্রযুক্তি। পুরনো ইলেকট্রনিক্স থেকে রেয়ার আর্থ রিসাইকেল করার এবং এমন ধরনের নতুন চুম্বক তৈরির জন্য গবেষণা চলছে যেখানে এই মৌলগুলির ব্যবহার কম হবে। কিন্তু এই লড়াই সহজ নয়। চীন গত 30 বছরে যে বিশাল শিল্প এবং প্রযুক্তিগত দক্ষতা তৈরি করেছে, তা মাত্র কয়েক বছরে ভেঙে ফেলা অসম্ভব। পরিবেশগত নিয়মকানুন, উচ্চ শ্রম খরচ এবং স্থানীয় জনগণের বিরোধিতা পশ্চিমা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। রেয়ার আর্থসের এই গল্পটি কেবল খনিজ বা প্রযুক্তি নিয়ে নয়, এটি দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক দূরদৃষ্টি বনাম স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের একটি উপাখ্যান। চীন যখন ভবিষ্যতের কথা ভেবে একটি শিল্পকে গড়ে তুলছিল, পশ্চিমা বিশ্ব তখন তাদের একটি গুরুত্বপূর্ণ শিল্পকে অবহেলায় ছুড়ে ফেলে দিয়েছিল। আজকের অদৃশ্য যুদ্ধ সেই ভুলেরই পরিণতি। তাইওয়ান সংকট বা অন্য কোনো বড় ভূ রাজনৈতিক সংঘাতে এই অদৃশ্য অস্ত্রটি চীনের হাতে একটি ভয়ঙ্কর ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে। পশ্চিমা বিশ্ব এখন মরিয়াভাবে এই নির্ভরতার শৃঙ্খল ভাঙার চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হবে কিনা তার উপরেই হয়তো নির্ভর করছে আগামী দিনের বিশ্বের ভারসাম্য।